শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী, আজ তৃতীয় পর্ব। তখন সে বিধানের বইয়ের পাতায় এক স্থানে আঙুল দিয়ে বলে, এখানটা ভালো করে বুঝে পড়িস খোকা, পরীক্ষায় মাঝে মাঝে দেখ। তারপর বিধান জিজ্ঞাসা করে, তার কমলোকেটরি মানে কি বাবা? শীতল বলে, দেখো না, দেখো মানে বই দেখো। বিধান তখন খিলখিল করিয়া হাসে। শ্যামা বলে, পড়ার সময় কেন ওকে বিরক্ত করছো বলো তো? শীতল বলে, হাসলি যে খোকা। শীতলের মুখ মেঘের মতো অন্ধকার হইয়া আসে। বাপের সঙ্গে ইয়ার কি হচ্ছে? হারামজাদা ছেলে কোথাকার বলিয়া ছেলেকে সে আথালি পাথালি মারিতে আরম্ভ করে। বিধান চেঁচায়, বুকু চেঁচায়, বাড়িতে একেবারে হইচই বাঁধিয়া যায়। শ্যামা দুই হাতে বিধানকে বুকের মধ্যে আড়াল করে। শীতল গায়ের ঝাল হাড়িতেই শ্যামার গায়ে দু চারটা মার বসাইয়া দেয়, অথবা সেগুলি লক্ষ্যভ্রষ্ট হইয়া শ্যামার গায়ে লাগে, বুঝিবার উপায় থাকে না। শ্যামা তো আজ গৃহিণী, মোটা সোটা রাজরানীর মতো তাহার চেহারা। শীতলকে এখন তাহাকে ইচ্ছা করিয়া মারিবে? এমনিভাবে দিন যায়। ঠান্ডায় শীতের দিনগুলি হ্রস্ব হইয়া আসে। মামা সেই যে একবার শ্যামাকে 20টি টাকা দিয়াছিল, আজ পর্যন্ত সে আর একটি পয়সাও আনিয়ে দেয় নাই। শ্যামা তবু শীতলের চেয়ে মামাকেই খাতির করে বেশি। মামার সঙ্গে শ্যামার বনে। শ্যামার ছেলে মেয়েদের মামা বড় ভালোবাসে, শীতলের চেয়েও বুঝি বেশি। নিজের বাড়িতে শীতল কেমন পরের মতো থাকে। সে সব খাপ ছাড়া তাহার কাণ্ড। কে তাহার সঙ্গে আত্মীয়তা করিবে? শীতলকে ভালোবাসে শুধু বকুল। মেয়েটার মন বড় বিচিত্র। যা কিছু খাপ ছাড়া, যা কিছু অসাধারণ, তাই সে ভালোবাসে। শীতলও বোধ হয় ওড়া কুকুর, লোমলা ঘাওয়ালা বেড়াল, ভাঙা পুতুল এই সবের পর্যায়ে পড়ে। বকুল তাই শ্যামার ভাষায় বাবা বলিতে অজ্ঞান। ছেলেবেলা হইতে বকুলের শাস্ত্রটি বড় ভালো। চলাফেরা, হাসি খেলা, স্বাভাবিক নিয়মে সবই তার সুন্দর। কত প্রাণ, কত ভঙ্গি। সকলে তাকে ভালোবাসে। তার সঙ্গে কথা বলিতে সকলেই অশ্রুক। সে কিন্তু যাকে তাকে ধরা দেয় না, নির্মম ভাবে উপেক্ষা করিয়া চলে। খেলনা ও খাবার দিয়া তোষামদের কথা বলিয়া তাহাকে জয় করা যায় না। মামা কত চেষ্টা করিয়াছে, পারে নাই। শ্যামার 3টি ছেলেই মামার ভক্ত। বকুল কিন্তু তাহার ধারে কাছেও ঘেঁষে না। শ্যামার সঙ্গেও বকুলের তেমন ভাব নাই। শ্যামাকে সে স্পষ্টই অবহেলা করে। বাড়িতে সে ভালোবাসে শুধু বাবাকে। শীতল যতক্ষণ বাড়ি থাকে পায়ে পায়ে ঘুরিয়া বেড়ায়। শীতলের চুল তোলে, ঘামাচি মারে, মুখে বিড়ি দিয়া দেশলাই ধরাইয়া দেয়, আর অনর্গল কথা বলে। শীতল বাড়ি না থাকিলে ছাদে গিয়া তাহার গোসল ঘরে পুতুল খেলে, মিস্ত্রিদের কাজ দেখে, আর শ্যামার ফরমাস খাটে। শীতল না থাকিলে মেয়েটার মুখের কথা যেন পুরাইয়া যায়। একদিন শ্যামা নতুন গুড়ের পায়েস করিয়াছে। সকলে পরিতোষ করিয়া খাইল। বকুল কিছুতে খাইবে না, কেবলই বলিতে লাগিল, দাঁড়াও, বাবা আসুক, বাবাকে দাও। শ্যামা বলিল, সে তো আসিবে রাত্রিরে। ওই দেখ, বড় জামবাটিতে তার জন্য তুলে রেখেছি, এসে খাবে। তোরটা তুই খা। বকুল বলিল, বাবা পায়েস খেতে আসবে 2টোর সময়। শ্যামা বলিল, কি করে জানলি তুই আসবে? বকুল বলিল, আমি বললাম যে আসতে, বাবা বললে 2টোর সময় ঠিক আসবে, আমি বাবার সঙ্গে খাবো। শ্যামা বলিল, দেখিলে মামা, মেয়ের আবদার, বুড়ো ঢেকি মেয়ে বাবাকে পায়েস খাবার নিমন্ত্রণ করেছে। অফিস থেকে তিনি পায়েস খেতে বাড়িতে আসবেন। খা বুকু।
খেয়ে বাটি খালি করে দে। তিনি যখন আসবেন খাবেন তখন তুই বরং আদর করে খাইয়ে দিস। এখন নিজে খেয়ে আমায় রেহাই দে তো। বকুল কিছুতে খাবে না। শ্যামারও জিদ চাপিয়া গেল, কেউ খাওয়াইবেই। পিঠে জোরে দুটো চর মারিয়া কোনো ফল হইল না। বকুল একটু কাঁদিল না পর্যন্ত। আরো ধার মানিয়া শ্যামা অভিমানা হতো কণ্ঠে বলিল, যতই হোক জিদের মায়ের কিছুতে পারলাম না খাওয়াতে। কতবার কত দুপুর আগে শীতল আর মায়ের মরিয়া শ্যামা আসন পাতিয়া গেলাসে জল এক খাবলা পায়েস তুলিয়া শ্যামা শীতল খাইতে বসিলে জিয়া দিতে সবিস্তারে বকুল দাঁত কামড়াইয়া রহিল। কিন্তু ঘরের মধ্যে বাপ বেটি মাখা হইয়া গেল। পরামর্শে যে দুজনে তাহারা করিল, খানিক পরে মেয়ের হাত ধরিয়া শীতল বাড়ির বাহির হইয়া গেল। যাওয়ার আগে শ্যামার সঙ্গে তাহাদের যে কথা হইল তাহা এই। শ্যামা বলিল, কোথায় যাচ্ছ শুনি? শীতল বলিল, চুলোই। শ্যামা বলিল, পায়েস খেয়ে যাও। বকুল বলিল, তোমার পায়েস আমরা খাইনি। শ্যামা বলিল, দেখো ভালো করছো না কিন্তু তুমি। আদর দিয়ে দিয়ে তোমার মেয়ের তো মাথা খেলে। এর জবাবে শীতল বা বকুল কেহই কিছু বলিল না। পা দিয়া পায়েসের বাটি উঠানে ছুড়িয়া দিয়া শ্যামা ফেলিল কাঁদিয়া। রাত প্রায় 9টার সময় দুজনে ফিরিয়া আসিল। বকুলের গায়ে নতুন জামা, পরনে নতুন কাপড়, দুহাত বোঝাই খেলনা। আনন্দে বকুল প্রায় পাগল। আজ কিছুক্ষণের জন্য সকলের সঙ্গে সে ভাব করিল। শ্যামার অপরাধও মনে রাখিল না। মহৎ সাহে সকলকে সে তাহার সম্পত্তি দেখাইল। বাবার সঙ্গে কোথায় কোথায় গিয়াছিল গল গল করিয়া বলিয়া গেল। শীতল উৎসাহ দিয়া বলিল, কি খেয়েছিস বললি না বুকু? পরদিন রাত্রে প্রেস হইতে ফিরিয়া বকুলকে শীতল দেখিতে পাইল না। শ্যামা বলিল, মামার সঙ্গে সে বনগাঁয়ে পিসির কাছে বেড়াতে গিয়াছে। আমায় না বলে পাঠালে কেন? বলিলে কি আর তুমি যেতে দিতে? যাওয়ার জন্য কাঁদা কাটা করতে লাগতো, তাই পাঠিয়ে দিলাম। হঠাৎ বনগাঁ যাওয়ার জন্য ও কাঁদা কাটা করল কেন? কাল পরশু ফিরে আসবে। ঝোঁকের মাথায় কাজটা করিয়া ফেলিয়া আমার বড় ভয় আর অনুতাপ হইতেছিল। সে আবার বলিল, পাঠিয়ে অন্যায় করেছি, আর করব না। শীতলের কাছে ত্রুটি স্বীকার করিতে আজকাল শ্যামার এমন বাদ ঠেকে। নিজে চারিদিকে সব ব্যবস্থা করিয়া করিয়া স্বভাবটা কেমন বিগড়াইয়া গিয়াছে। কোনো বিষয়ে কারো কাছে যেন আর নত হওয়া যায় না। আর বকুলকে এমনভাবে হঠাৎ বনগাঁয়ে পাঠাইয়াও দিয়াছে তো এই কারণে, মেয়ের উপর অধিকার জাহির করিতে। কাজটা যে বাড়াবাড়ি হইয়া গিয়াছে, ওরা রওনা হইয়া যাওয়ার পরেই আমার তাহা খেয়াল হইয়াছে। শীতল কিন্তু আজ চেঁচামেচি গালাগালি করিল না, করিলে ভালো হইত না। ছড়ি দিয়া শ্যামাকে অমন করিয়া হয়তো সে তাহা হইলে মারিত না। মাথায় ছিটওয়ালা মানুষ যখন যা করে একেবারে চরম করিয়া ছাড়ে। শ্যামার গায়ে ছড়ির দাগ কাটিয়া কাটিয়া বসিয়া গেল। বাড়িয়া শীতল বলিল, বচ্চাত মাগি, তোকে আমি কি শাস্তি দেই দেখ। এই গেল 1 নম্বর, এই 2 নম্বর। শাস্তি তুই জন্মে ভুলবি না। শাস্তি? আবার কি শাস্তি শীতল তাকে দিবে তাহার স্বামী? বিবাহের পরেই শ্যামাটির পাইয়াছিল শীতলের মাথায় ছিট আছে। পাগলের কাণ্ড কারখানা কিছু বুঝিবার উপায় নাই। পরদিন 10টার সময় নিয়মিতভাবে স্নানাহার শেষ করিয়া শীতল আপিসে গেল। 12টা-1টার সময় ফিরিয়া আসিল। শ্যামাকে আড়লে ডাকিয়া তাহার হাতে দিল 1 টাকা নোট। শ্যামা গুনিয়া দেখিল 1000 টাকা। এ কেমন শাস্তি? শীতল কি করিয়াছে, করিতে চায়? এ কিসের টাকা? শ্যামা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল। শীতল বলিল, বাবু বোনাস দিয়েছেন। পরশু লাভের হিসাব হলো কিনা? ঢের টাকা লাভ হয়েছে এবছর, আমার জন্যই তো সব। তাই আমাকে একটা বোনাস দিয়েছেন।
এত টাকা, হাজার! আনন্দে শ্যামার নাচিতে ইচ্ছা করিতেছিল। সে বলিল, বাবু তো লোক বড় ভালো। হ্যাঁ গা, কাল বড্ড রেগেছিলে না? বড় মেরেছিলে বাবু কাল, পাষাণের মতো। ভাগ্যে কেউ টের পায়নি, নইলে কি ভাবতো আপিস যাবে নাকি আবার। যাই, কাজ পড়ে আছে, সাবধানে রেখো টাকা। এই বলিয়া সেই যে শীতল গেল, আর আসিল না। কিছুদিন পর মামা বনগা হইতে একা ফিরিয়া আসিল। বুকু কই মামা? শ্যামা জিজ্ঞাসা করিল। মামা বলিল, কেন, এই এই শীতলের সঙ্গে আসেনি? শীতল যে তাকে নিয়ে এলো। তখন সমস্ত বুঝিতে পারিয়া শ্যামা কপাল চাপড়াইয়া বলিল, আমার সর্বনাশ হয়ে গেছে মামা। কে জানিত ৩৫ বছর বয়সে 4টি সন্তানের জননী শ্যামার জীবনে এমন নাটকীয় ব্যাপার ঘটিবে। বকুলকে সঙ্গে করিয়া শীতল চলিয়া গিয়াছে। ফিরিয়া যদি সে না আসে, এই শাস্তি শ্যামা সত্যি জীবনে কখনো ভুলিবে না। মামা বলিল, আহা, ও অত এই ভাবছিস কেন বল দেখি শ্যামা? রাগের মাথায় গেছে। রাগ পড়ে গেলে ফিরে আসবে। সংসারী মানুষ, চাকরি বাকরি ছেড়ে যাবে কোথায়? আর ও মেয়ে সামলানো কি তার কম্য? দুদিনে হয়রান হয়ে ফিরতে পথ পাবে না। শ্যামা বলিল, কি কাণ্ড সে করে গেছে মামা সেই জানে। কাল অসময় অফিস থেকে ফিরে আমায় 1000 টাকার নোট দিয়ে গেল, বললে অফিস থেকে বোনাস দিয়েছে। কাল তো বুঝতে পারিনি মামা, হঠাৎ এত টাকা বোনাস দিয়ে যাবে কেন? লাভের যা কমিশন পাবার কথা সে তো পাই। আমার কিছু ভালো লাগে না, বুকের মধ্যে কি রকম করিতে থাকে। কাজ করিয়া করিয়া এমন অভ্যাস হইয়া গিয়াছে যে অন্য মনে কলের মতো তাহা করিয়া ফেলা যায়। তাই না হইলে শ্যামাজ শুইয়া থাকিল। সংসার হইত অচল। 9টার সময় মিস্ত্রিরা কাজ করিতে আসিল। ঘর প্রায় শেষ হইয়া আসিয়াছে। আর 7 দিনের মধ্যে ঘর ব্যবহার করা চলিবে। বিধান খাইয়া স্কুলে গেল। মামাও সকাল সকাল খাইয়া দেখি একটু খোঁজ করে বলিয়া চলিয়া গেল। বাড়িতে রহিল শুধু শ্যামা আর তাহার 2 শিশুপুত্র মণি ও ছোট খোকা, যার নাম ফণীন্দ্র রাখা ঠিক হইয়াছে। দুপুরবেলা প্রেসের একজন কর্মচারীর সঙ্গে শীতলের মনিব কমলবাবু আসিলেন। রানীকে দিয়া পরিচয় পাঠাইয়া শ্যামার সঙ্গে দরকারি কয়েকটা কথা বলার ইচ্ছা জানাইলেন। তারপর নিজেই হাঁকিয়া শ্যামাকে শুনাইয়া বলিলেন, তিনি বুড়ো মানুষ, শীতলকে ছেলের মতন মনে করিতেন। তার সঙ্গে কথা কহিতে শ্যামার কোনো লজ্জা নাই। লজ্জা শ্যামা এমনি করিত না। ঘোমটা টানিয়া সে বাহিরের ঘরে গেল। রানীর সঙ্গে গিয়াছিল। কমলবাবু বললেন, তোমার ঝিকে যেতে বলো মা। রানী চলিয়া গেলে বলিলেন, শীতল কদিন বাড়ি আসেনি মা? শ্যামা বলিল, বুধবার আপিসে গেলেন, তারপর আর ফেরেননি। ওই দিন 1টার সময় শীতল যে বাড়ি ফিরিয়া তাহাকে টাকা দিয়া গিয়াছিল, শ্যামা সে কথা গোপন করিল। একবারও আসেনি? 2-1 ঘন্টার জন্য? না। তোমায় টাকা কুড়ি কিছু দিয়ে যায়নি? না। কমলবাবুর গলাটি বড় মিষ্টি। ঘোমটার ভিতর হইতে আর চোখে চাহিয়া শ্যামা দেখিল মুখের ভাবও তাহার শান্ত নিস্পৃহ। শ্যামা সাহস পাইয়া বলিল, কোনো খবর না পেয়ে আমরা বড় ভাবনায় পড়েছি, আপনি যদি কিছু জানেন। কমলবাবু বলিলেন, না বাছা, আমরা কিছুই জানিনি। জানলে তোমায় শুধুতে আসবো কেন? মনে হয় আর কিছু বুঝি তাহার বলিবার নাই। এইবার বিদায় হইবেন। কিন্তু কমলবাবু লোক বড় পাকা, কলিকাতায় ব্যবসা করিয়া খান। কথা না বলিয়া খানিকক্ষণ শ্যামাকে তিনি দেখেন। মনে যাদের পাপ থাকে এমনি ভাবে দেখিলে তারা বড় অস্বস্তি বোধ করে, কাবু হইয়া আসে। তারপর তিনি একটা নিঃশ্বাস ফেলিয়া অকস্মাৎ ভগবানের নামোচ্চারণ করেন। বলেন, এই শীতলের ছেলে বুঝি? বেশ ছেলেটি,
কি বলো বীরেন? এসো বাবা, এসো 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 এসো। আরে বাবা, এই আমার কাছে এসো। নাম বলো তো বাবা। হুম, বলো। বল কি? মনি? বাহ 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 বাহ। সোনামণি, সোনামণি তুমি না? মণিকে এইসব বলেন আর আর চোখে কমলবাবু শ্যামার দিকে তাকান। শ্যামু কাবু হইয়া আসে, ভাবে 1000 টাকার কথা স্বীকার করিয়া কমলবাবু পা চড়াইয়া ধরিবে নাকি। কমলবাবু বলেন, এই বাবা কোথায় গেছে মণি? আপিসে? বাবা খালি আপিসে যায়? হ্যাঁ, বাড়ি দুষ্টু তো। এই তোমার বাবা বাড়ি দুষ্টু। কাল বাড়িতে আসেনি বাবা? আসেনি? বড় পাজি বাবা। এলে মেরে দিও। বাবা তবে তোমার বাড়িতে এসেছিল কবে? আসেনি? ও হো, একদিনও আসেনি? দিদিকে নিয়ে বাবা পালিয়ে গেছে। শ্যামা বলে, মেয়েকে নিয়ে বনগা বোনের বাড়ি যাবেন বলেছিলেন, বোধহয় তাই গেছেন। কমলবাবু বনগায়ে রাখালের ঠিকানা লিখিয়া লইলেন। মনির সম্বন্ধে আর তাহার কোনরূপ মোহ দেখা গেল না। এবার কড়া সুরেই কথা বলিলেন, স্বামী তোমার লোক ভালো নই মা। সব জেনে শুনে তুমি ভান করছো কিনা আমরা জানিনি। তোমার স্বামী চোর। সংসারে মানুষকে বিশ্বাস করে বারবার ঠকেছি, তবু যে কেন তাকে বিশ্বাস করলাম? আপনি বোকামি। ভাবলাম মাইনেতে কমিশনে মাসে 200-250 টাকা রোজগার করছে, সে কি আর সামান্য 1000 টাকার জন্যে এমন কাজ করবে? মেশিন কেনার টাকাগুলো তাই দিলাম বিশ্বাস করে। তেমনি শিক্ষা আমার দিয়েছে। ভাব যাবে কোথায়? তোমায় বলে যাই বাছা, এই ইংরেজ রাজত্ব কদিন লুকিয়ে থাকবে? পুলিশ এখনো খবর দিইনি। বলো তোমার স্বামীকে কালকের মধ্যে টাকাটা যদি ফিরিয়ে দেয়, এবারের মতো ক্ষমা করে দেবো। এই লোভে পড়ে কত ভালো লোক হঠাৎ অমন কাজ করে বসে। তাছাড়া এত কাল কাজ করে প্রেসের উন্নতি করেছে, পুলিশে টুলিশে দেবার আমার ইচ্ছে নেই। বলো কথা, কালকের দিনটা দেখে পশু বাধ্য হয়েই পুলিশে খবর দিতে হবে। কমলবাবু আবার শান্তির একটা নিঃশ্বাস ফেলিয়া সহসা ভগবানের নাম উচ্চারণ করেন, বলেন, টাকাটা যদি তোমার কাছে দিয়ে থাকে। শ্যামা নীরবে মাথা নাড়ে। বিকালে মামা বাড়ি ফিরিলে শ্যামা তাহাকে সব কথা খুলিয়া বলে। 22 বছর আগের কথা তুলিয়া কাঁদিতে কাঁদিতে বলে, খুঁজে পেতে এক পাগলের হাতে আমায় সঁপে দিয়েছিলে মামা। সারাটা জীবন আমি জ্বলে পুড়ে মরছি। কত দুঃখ কষ্ট সয়ে, কত চেষ্টায় সুখের সংসার গড়ে তুলেছিলাম, এবার তাও সে ভেঙে খান খান করে দিয়ে গেল। যন্ত্রণা দিয়ে দিয়ে মেয়েটাকে তো মারছেই, আমাদেরও উপায় নেই, না খেয়ে মরতে হবে এবার। ছেলে নিয়ে কি করব আমি এখন? কি করে ওদের মানুষ করব? বলিল, পালিয়ে পিল্লিয়ে আর বেড়াবে কদিন, ধরা পড়বেই। মেয়েটার তখন কি উপায় হবে মামা? সঙ্গে থাকার জন্য ওকেও দেবে না তো জেল টেল। সব বুঝিতে পারে। মুখখানা তাহার শুকাইয়া বিবর্ণ হইয়া গিয়াছে। মনি কিছু বোঝে না, সেও অজানা ভয়ে স্তব্ধ হইয়া আছে। মিশ্ররা বিদায় হইয়া যাওয়ার পর সকলের কাছে চারিদিক থমথম করিতে লাগিল। ছেলেদের খাইতে দেওয়া হইল না, উনানে আঁচ পড়িল না। সন্ধ্যার সময় একটা লণ্ঠন জ্বালিয়া দিয়া রানী বাড়ি চলিয়া গেল। লণ্ঠনের সামনে বিপন্ন পরিবারটি ম্লান মুখে বসিয়া রইল নীরব। ছেলেরা ক্ষুধায় কাতর হইলে শ্যামা বাটিতে করিয়া তাহাদের সামনে কতগুলি মুড়ি দিয়া মুখ ঘুরাইয়া বসিল।
তাহার সমস্ত স্বাদ, আহ্লাদ, আশা, আনন্দ ভাঙিয়া পড়িয়াছে। কত বড় ভবিষ্যৎকে সে মনে মনে গড়িয়া রাখিয়াছিল, শ্যামা ভিন্ন, কে তাহার খবর রাখে? পাগলের মতো উদয়স্ত সে খাটিয়া গিয়াছে। শীতল তো শুধু টাকা আনিয়া দিয়া খালাস, কোনোদিন একটি পরামর্শ দেয় নাই, এতটুকু সাহায্য করিতে আসে নাই। সংসার চালাইয়াছে সে, ছেলে মেয়ে মানুষ করিয়াছে সে, বাড়িতে ঘর তুলিতেছে সে, বিপদে আপদে বুক দিয়া পড়িয়া তাহার বুকের নীড়কে বাঁচাইয়াছে সে। এবার কি হইবে? বিধবা হইলে বুঝিতে পারিত ভগবান মারিয়াছে, উপায় নাই। বিনা মেঘে বজ্রপাতের মতো অকারণে একই হইয়া গেল। একটু কলহের জন্য মারিয়া সর্বাঙ্গে কালশিরা ফালাইয়াও শীতলের স্বাদ মিটিল না। সুখের সংসারে আগুন ধরাইয়া দিয়া গেল। মামা ঘন ঘন তামাক টানে, ঘন ঘন বলে, এমন উন্মাদ সংসারে থাকি। মামা বড় উত্তেজিত হইয়া উঠিয়াছে। শ্যামা ও তাহার ছেলেদের ভারটা এবার মামার উপরেই পড়িবে বইকি। হায়, সন্ন্যাসী বিবাগী মানুষ, 22 বছর সংসারের সঙ্গে তাহার সম্পর্ক নাই। হতভাগাটা তাহাকে একই দুরবস্থায় ফেলিয়া গেল। বুড়ো বয়সে এই সবই তাহার অদৃষ্টে ছিল নাকি? মামা এসব ভাবে। অরণ্যের প্রান্তরে জনপদে তাহার দীর্ঘ যাযাবর জীবনের স্মৃতি মনে আসে। একটা গেরুয়া কাপড় পরো, গায়ে একটা গেরুয়া আলখাল্লা চাপাও, গলায় ঝুলাইয়া দাও কতগুলি রুদ্রাক্ষ ও স্ফটিকের মালা, তারপর যেখানে খুশি যাও। কত নারী দেহ দিয়া সেবা করিয়া পুণ্য অর্জন করিবে, ধার্মিকের অভাব কিসের? আজ ধনির অতিথিশালায় শ্বেত পাথরের মেঝেতে খরম খটাখট করিয়া হাঁটা, কাল সম্মুখে অফুরন্ত পথ, ভুট্টা ক্ষেতের পাশ দিয়া, গ্রামের ভেতর দিয়া বনের নিবিড় ছায়া ভেদ করিয়া, পাহাড় ডিঙাইয়া মরুভূমির নিশ্চন্নতায়, সন্ধ্যায় গভীর ইদারার শীতল জল, সদ্য দোয়ায় সুতুষ্ণ দুধ, ঘি ভেজানো চাপাটি আর ভীরু সালজ্জা গ্রাম্য কন্যাদের প্রণাম। একজনকে বাছিয়া বেশি কথা বলা, বেশি অনুগ্রহ দেখানো কে বলিতে পারে? মামা ভাবে, বুড়ো বয়সে দেশে ফেরিবার বাসনা তাহার কেন হইয়াছিল? আসিতে না আসিতে কি বিপদেই চড়াইয়া পড়িল। মুখে কিন্তু মামা অন্য কথা বলে, এমন উন্মাদ সংসারে থাকে। এই আমি এসেছিলাম বলে তো, নইলে তুই স্ত্রী পুত্রকে কার কাছে ফেলে যেতি রে হতভাগা? একেবারে কান নাই। স্ত্রী পুত্রকে পরের ঘাড়ে ফেলে আপিসের টাকা চুরি করে মেয়ে নিয়ে তুই পালিয়ে গেলি? শ্যামাই শেষে বিরক্ত হইয়া বলে, এখন আর ও কথা বলে লাভ কি হবে মামা? কি করতে হবে না হবে পরামর্শ করি এসো। অনেক রকম পরামর্শ তাহারা করে। মামা একবার প্রস্তাব করে যে শ্যামার কাছে কিছু যদি টাকা থাকে, 1,000-2-3, ওই টাকাটা কমলবাবুকে দিয়া এখনকার মতো ঠান্ডা করা যায়, পরে শীতল ফিরিয়া আসিলে যা হয় হবে। শ্যামা বলে তাহার টাকা নাই, টাকা সে কোথায় পাবে? তাছাড়া শীতল যে ফিরিয়া আসিবে তাহার কি মানে আছে? তখন মামা বলে, বাড়িটা বিক্রি করিয়া কমলবাবুকে টাকাটা দিয়ে দিলে কেমন হয়? শীতল তাহা হইলে পুলিশের হাত হইতে বাঁচে। শ্যামা বলে যে শীতলের যদি ফাঁসিও হয়, বাড়ি সে বিক্রি করিতে দিবে না। এই কথা বলিয়া তাহার খেয়াল হয় যে ইচ্ছা থাকিলেও বাড়ি সে বিক্রি করিতে পারিবে না, বাড়ি শীতলের নামে। শুনিয়া মামা একেবারে হতাশ হইয়া বলে, তাহলে সর্বনাশ। টাকাগুলি খরচ করিয়া শীতল ফিরিয়া আসিয়াই বাড়িটা বিক্রি করিয়া নিশ্চয় কমলবাবুর টাকাটা দিয়া বাঁচিবার চেষ্টা করিবে। শ্যামার মুখ শুকাইয়া যায়, ঠিক কাঁদিতে থাকে। পরামর্শ করিয়া কিছুই ঠিক করিতে পারা যায় না। বেশিরভাগ আরো বেশি বেশি বিপদের সম্ভাবনাগুলি আবিষ্কৃত হইতে থাকে। শেষে মামা একসময় বলে, শ্যামা, সর্বনাশ করেছিস। আপিসের টাকা থেকে শীতল তোকে দিয়ে যায়নি 1,000 টাকা? শ্যামা বলে, এ কথা জিজ্ঞেস করছো কেন মামা? মামা বলে, কেন করছি তুই তা কি বুঝবি? পুলিশে বাড়ি সার্চ করবে না? নোটটোর যদি দিয়ে গিয়ে থাকে তা বেরিয়ে পড়বে না?
তোকে ধরে যে টানাটানি করবে রে। শুনিয়া শ্যামার মুখ পাংশু হইয়া যায়। বলে, কি হবে মামা তবে? এবার মামা সুপরামর্শ দেয়। বলে, দে 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 দে, আমায় এনে দে টাকাগুলো। দেখ দেখ দেখি কি সর্বনাশ করেছিলি। ওরে, নোটের যে নাম্বার থাকে দেখা মাত্র ধরা পড়বে ও টাকা কমলবাবুর। ছি 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 ছি, তোর একেবারে বুদ্ধি নেই শ্যামা। দে, নোটগুলো আমি নিয়ে যাই। কলকাতায় মেসে হোটেলে কদিন গা ঢাকা দিয়ে থাকি গে। আস্তে আস্তে পারি তো নোটগুলো বদলে ফেলবো, নয়তো 2-1 বছর এখন লুকানো থাক, পরে একটি দুটি করে বার করলেই হবে। সেই রাত্রেই নোটের তাড়া লইয়া মামা চলিয়া গেল। শ্যামা বলিল, মাঝে মাঝে তুমি এলে কি ক্ষতি হবে মামা? পুলিশ তোমায় সন্দেহ করবে। মামা বলিল, আমায় কেন সন্দেহ করবে? আসবো আসবো শ্যামা, মাঝে মাঝে আমি আসবো। রাত্রি প্রভাত হইল। শ্যামার ঘরের ছাদ পিটানোর শব্দে দিনটা মুখর হইয়া রহিল। দুদিন 2 রাত্রি গেল পার হইয়া। না আসিল পুলিশ, না আসিল মামা, না আসিল শীতল। শ্যামার চোখের জল পুড়িয়া আসিতে লাগিল। কতকাল আগে তাহার 12 দিনের ছেলেটি মরিয়া গিয়াছিল, তারপর আর তো কোনোদিন সে ভয়ঙ্কর দুঃখ পায় নাই। ছোটখাটো দুঃখ দুর্দশা যা আসিয়াছে স্মৃতিতে এতটুকু দাগ পর্যন্ত রাখিয়া যায় নাই। সুখ ও আনন্দের মধ্যে কোথায় মিশিয়া গিয়াছে। জীবনে তাহার গতি ছিল, কোলাহল ছিল। আজ কি স্তব্ধতার মধ্যে সেই গতি রুদ্ধ হইয়া গেল দেখ। শ্যামা বসিয়া বসিয়া ভাবে, বকুল কোথায়, কি অবস্থায়, মেয়েটা কি করছে কি জানে। শীতলের সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, সময় হয়তো খাইতে পায় না। নরম বালিশ ছাড়া মেয়ে তাহার মাথায় দিতে পারিত না। কোথায় কিভাবে পড়িয়া হয়তো এখন সে ঘুমায়। শীতল হয়তো বকে, চুপি চুপি অভিমানী, লুকাইয়া কাঁদে। বিষ্ণুপ্রিয়ার মেয়ের দেখা দেখি বকুলের কত বাবোয়ানি ছিল। ময়লা ফ্রকটি গায়ে দিত না, মুখের স্বর মাখিত, লাল ফিতা দিয়া তাহার চুল বাঁধিয়া দিতে হইত। আঁচলে 1 ফোঁটা অগ্রু দিবার জন্য মার পিছে পিছে আবদার করিয়া ঘুরিত। কে এখন জামাই তাহার সাবান দিয়া দেয়, কে চুলে বিনুনি করে। বকুলের মুখে কত ধুলা না জানি লাগে। আঁচল দিয়া সে শুধু মুখটি মুছিয়া ফেলে, কে দিবে দুধের স্বর। 3 দিনের পরে মামা আসিল, বলিল, সার্চ করে গেছে? করেনি? ব্যাপার তবে কিছু বোঝা গেল না শ্যামা। কি মতলব যেন করছে কমলবাবু, আঁচ করে উঠতে পারছি না। শ্যামা বলিল, টাকাটার কোনো ব্যবস্থা করে তুমি এসে থাকতে পারো না মামা এখানে? এই পুলিশ আসে করে ভয়ে ভয়ে থাকি। এসে তারা কি করবে কি বলবে কে জানে। মারধর করে যদি, জিনিসপত্র যদি নিয়ে চলে যায়। মামা একগাল হাসিয়া বলে, থাকবো বলেই তো টাকার ব্যবস্থা করে এলাম রে। কোথায় রেখেছ? তুই চিনবি নে, মস্ত জমিদার। নতুন কাপড়ে পুলিন্দ করে সিলমোহর এঁটে জমা দিয়েছি। বলেছি গায়ে আমার বাড়িঘর আছে না, তার দলিলপত্র। ঘুরে বেড়াই, হাড়িয়ে টাড়িয়ে ফেলবো। তোমার সিন্ধুকে যদি রেখে দাও বাবা, বড় ভক্তি করে আমায়। বলে, যোগ তপস্যা সব ছেড়ে দিলেন, নইলে আপনি তো মহাপুরুষ ছিলেন। দীক্ষা নেব ভেবেছিলাম আপনার কাছে। জানিস মা, পিঠের ব্যথাটা আবার জাগিয়েছে। ব্যথায় কাল ঘুম হয়নি। রানী একটু মালিশ করে দিক। শ্যামা বলিল। 10-12 দিন কাটিয়া গেল। বিষ্ণুপ্রিয়া একদিন শ্যামাকে ডাকিয়া পাঠাইয়াছিল। রাগারাগি করিয়া মেয়ে লইয়া শীতল চলিয়া গিয়াছে। এই পর্যন্ত শ্যামা তাহাকে বলিয়াছি, টাকা চুরির কথাটি উল্লেখ করে নাই। বিষ্ণুপ্রিয়া সমবেদনা দেখাইয়াছে খুব, বলিয়াছে, ভেবে ভেবে রোগা হয়ে গেলে যে, ভেবো না, ফিরে আসবে। বাড়িঘর ছেড়ে কদিন আর থাকবে পালিয়ে। তারপর ভাবিয়া চিন্তিয়া বলিয়াছে, সংসার খরচের টাকা কড়ি রেখে গেছে তো। শ্যামা জবাব বলিল, কি কুক্ষণে যে দোতলার ঘর তোলা আরম্ভ করিয়াছিলাম দিদি, যেখানে যা ছিল কুড়িয়ে পেতে সব ওতেই ঢেলেছি।
কাল কুলি মিস্ত্রির মজুরি দেব কি করে ভগবান জানে বলিয়া সজল চোখে সে নিঃশ্বাস ফেলিয়াছে। তারপর বিষ্ণুপ্রিয়া খানিকক্ষণ ভাবিয়াছে, ভুরু কচকাইয়া একটু যেন বিরক্ত এবং রুষ্ট হইয়াছে। শেষে উঠিয়া গিয়া হাতের মুঠোয় কি যেন আনিয়া শ্যামার আঁচলে বাঁধিয়া দিয়াছে। কি লজ্জা তখন এই দুটি জননীর! চোখ তুলিয়া কেহ আর কারো মুখের দিকে চাহিতে পারে নাই। বেশি কিছু নয়, 500 টাকা। বাড়ি গিয়া শ্যামা ভাবিয়াছে, এই টাকা সে লইল কেমন করিয়া, কেন লইল? এখনই এমন কি অভাব তাহার হইয়াছে? ভবিষ্যতে আর কি তাহার সাহায্য দরকার হইবে না, যে এখনই মাত্র 500 টাকা লইয়া বিষ্ণুপ্রিয়াকে বিরক্ত করিয়া রাখিল? তারপর সে আমার মনে পড়িয়াছে, টাকাটা সে নিজ চাহে নাই, বিষ্ণুপ্রিয়া যাচিয়া দিয়াছে। নেওয়াটা তবে বোধ হয় দোষের হয় নাই বেশি। বনগাঁয়ে মন্দাকে শ্যামা একদিন একখানা চিঠি লিখিল। সেই যে রাখাল 700 টাকা লইয়াছিল তার জন্য তাগিদ দিয়া। সে যে কত বড় বিপদে পড়িয়াছে, এক পাতায় তা লিখিয়া আরেকটা পাতা সে ভরিয়া দিল টাকা পাঠাইবার অনুরোধ। সব না পারুক, কিছু টাকা অন্তত রাখাল যেন ফেরত দেয়। আমি কি যন্ত্রণায় আছি বুঝতে পারছো তো ঠাকুরজি ভাই? আমার যখন ছিল তোমাদের দিয়েছি, এখন তোমরা আমায় না দিলে হাত পাতবো কার কাছে? 3-7 পরে মন্দার চিঠি আসিল। অশ্রুসজল এত কথা সে চিঠিতে ছিল যে চাপ দিলে বুঝি ফোঁটা ফোঁটা ঝরিয়া পড়িত। দাদা কোথায় গেল, কেন গেল, শ্যামা কেন আগে লেখে নাই, কাগজে বিজ্ঞাপন কেন দেয় নাই, দেশে দেশে খোঁজ করিতে কেন লোক ছুটাই নাই, এমন করিয়া চলিয়া যাওয়ার সময় ছোট বোনটির কথা দাদা কি একবারও মনে পড়িল না? যাই হোক, সামনের রবিবার রাখাল কলিকাতা আসিতেছে। দাদাকে খোঁজ করার যা যা ব্যবস্থা দরকার সেই করিবে। শ্যামার কোনো চিন্তা নাই, টাকার কথা মন্দা কিছুই লেখে নাই। রবিবার সকালে রাখাল ভারী ব্যস্ত সমস্ত অবস্থায় আসিয়া পড়িল, যেন শীতলের পালানোর পর প্রায় 1 মাস কাটিয়া যায় নাই। যা কিছু ব্যবস্থা সে করিতে আসিয়াছে, 1 ঘন্টার মধ্যে সে সব না করিলেই নয়। বাড়িতে পা দিয়াই বলিল, কি বৃত্তান্ত, সব বলো তো বৌঠান। শ্যামা বলিল, বসুন, জিরুন, সব বলছি। জিরোবো? জিরুনের কি সময় আছে? মন্দার কাছে চিঠিতে শ্যামা শীতলের তহবিল তসরুপের বিষয়ে কিছু লেখে নাই। রাখালকে বলিতে হইল। রাখাল বলিল, শীতলবাবু এমন কাজ করবেন? এই যে বিশ্বাস হতে চায় না বৌঠান, রাগ করে চলে যাওয়া। হ্যাঁ, এটা সম্ভব, মানুষটা রাগী, কিন্তু অনেক কথাই হইল, অনেক অর্থহীন, কতক অবান্তর, কতক নিছক ব্যক্তিগত সমালোচনা ও মন্তব্য। আসল কথাটা আর ওঠেই না। শ্যামা রাখালের কথা তুলিবার অপেক্ষা করে। রাখাল ভাবে শ্যামাই কথাটা পারুক। সারাটা সকাল তাহারা ঝোপের এদিক ওদিক লাঠি পিটাইতেছিল। সারাটা সকাল তারা ঝোপের এদিক ওদিক লাঠি পিটাইল। ঝোপ হইতে বাঘ বাহির হইবে না পেখম তোলা ময়ূর বাহির হইবে, সকালবেলা সেটা ঠাহুর কর গেল না। বাড়িতে অতিথি আসিয়াছে, শ্যামা রাঁধিতে গেল। রাখাল গল্প জুড়িল মামার সংসার, বদলায় না জগৎ। এমনকি শীতকালে একদিন রাত্রে বারান্দায় শীতলের বাড়ি ফেরার অপেক্ষায় শীতে তাকে কাঁপিতে দেখিয়া রাখাল নিজের গায়ের আলোয়ান গায়ে জড়াইয়া দিয়াছিল। হাত ধরিয়া ঘরে লইয়া বলিয়াছিল, বৌঠান তুমি শো, আমি দরজা খুলিয়া দেব। সে আমার সব মনে আছে, সে সব ভুলিবার কথা নয়। রাখাল তাকে যেন দামি পুতুল মনে করিত। এতটুকু আঘাত লাগিলে সে যেন ভাঙিয়া যাইবে, এমনই যত্ন ছিল রাখালের। অসুখ হইলে কপালে হাত বুলানোর আর তো কেহ ছিল না তাহার, রাখাল ছাড়া। টাকার কথাটা দুপুরে উঠিয়া পড়িল। রাখাল মাথা নিচু করিয়া বলিল, জানো তো বৌঠান, আমার রোজগার 95 টাকা মাইনে পাই, 2টো সংসার, ছেলে মেয়ে, কোনো মাসে ধার হয়। একটা বোনের বিয়ে দিয়েছি, এখনো একটা বাকি, তারও বয়স হলো। 2-1 বছরের মধ্যে তার বিয়ে না দিলে চলিবে না। এখন কি করে তোমার টাকা দিই বৌঠান? তোমার অবস্থা বুঝি, আমার অবস্থা বুঝে দেখো। সুতরাং তাহাদের
কলহ বাঁধিয়া গেল খানিক পরে। এমন শীতের দিনে জলে হাত ভিজাইয়া ঠান্ডা করিয়া হঠাৎ পরস্পরের গায়ে দিয়া একদিন তাহারা হাসাহাসি করিত। টাকার জন্য তাহাদের কলহ। এ কি আশ্চর্য কথা যে সেদিনের স্মৃতি তাহারা ভুলিয়া গেল। সংসারের রূঢ় বাস্তবতার মধ্যে যে ইতিহাস স্মরণ করিবা মাত্র দুদিন আগেও যাহারা অবাস্তব স্বপ্ন দেখিতে পারিত, শ্যামা কড়া কড়া অপমানজনক কথা বলিল। সেই 700 টাকা উল্লেখ করিয়া রাখালকে সে একরকম জুয়াচোর প্রতিপন্ন করিয়া দিল। রাখাল জবাব বলিল, শ্যামা যদি মনে করিয়া থাকে নিজের হকের ধন ছাড়া শীতলের কাছে কোনোদিন সে একটি পয়সা নিয়েছে, শীতল জেল হইতে ফিরিলে শ্যামা যেন আর একবার তাকে জিজ্ঞাসা করিয়া দেখে। শ্যামা বলিল, হকের ধন কিসের? রাখাল বলিল, শ্যামা তার কি জানিবে? মন্দার বিবাহ দেবার সময় শীতল যে জোয়াচুরি করিয়াছিল, রাখাল বলিয়াই সেদিন তাহার জাত বাঁচাইয়াছিল। আর কেহ হইলে বিবাহ সভা হইতে উঠিয়া যাইত। শীতল অর্ধেক গহনা দেয় নাই, পনের টাকা দেয় নাই একটি পয়সা। তারপর সেই গোড়ার দিকে প্রেসের কি সব কিনিবার জন্য ভুলাইয়া সে রাখালের 500 টাকা লইয়া 1 পয়সা কোনোদিন ফেরত দেয় নাই। শ্যামা কি তা জানি? সংসারে কে কেমন লোক জানিতে রাখালের বাকি নাই। এইসব কথার আদান প্রদান করিবার পর দুজনেই বড় বিষণ্ণ হইয়া রহিল। রাখাল বিদায় হইল বিকালে। শ্যামা বলিল, ঠাকুর জামাই, ভাবনায় চিন্তায় মাথা আমার খারাপ হয়ে গেছে। রাগের সময় দুটো মন্দ কথা বলেছি বলে আপনিও আমায় এই বিপদের মধ্যে ফেলে চললেন। রাখাল বলিল, না না, সে কি কথা বৌঠান, রাগ কেন করব? তুমি তো দুটো কথা বলেছ, আমিও দুটো কথা বলেছি, ওইখানে তো মিটে গেছে, রাগারাগির কি আছে? শ্যামা কাঁদিতে কাঁদিতে বলিল, আপনারাই এখন আমার বল ভরসা। আপনারা না দেখলে কে আমায় দেখবে? ছেলে মেয়ে নিয়ে আমি ভেসে যাব ঠাকুর জামাই। বড়দিনের ছুটিতে আবার আসবো বৌঠান। রাখাল বলিল, গতবার বড়দিনের ছুটিতে সে আসিয়াছিল, এবারও আসিবে বলিয়া গেল। রাখাল সেই রাখাল একদিন যে ছিল তাহার বন্ধুর চেয়েও বড়। শীতের রহস্য দিনগুলি আমার কাছে দীর্ঘ হইয়া উঠিয়াছে, দীর্ঘ রাত্রিগুলি হইয়াছে অন্তহীন। শীতলের বিছানা খালি, বকুলের বিছানা খালি। কি ভঙ্গি করিয়া মেয়েটা শুইত, ফুলের মতো দেখাইত না তাহাকে? গায়ে লেপ থাকিত না। শীতে মেয়েটা কুণ্ডুলি পাকাইয়া যাইত। শুইতে আসিয়া রোজ শ্যামা তাহার গায়ে লেপ তুলিয়া দিত। জাগিয়া থাকে, চোখ দিয়া জল পড়ে। আর তো মেয়ে নাই শ্যামার, ওই একটি মেয়ে ছিল। আর কি সে মেয়ে! শ্যামার এই ছোট বাড়িতে অতটুকু মেয়ের প্রাণ যেন আঁটিত না। ও যেন ছিল আলো, ঘরের চারিদিকে উজ্জ্বল করিয়া জানলা দিয়া বাহিরে ছড়াইয়া পড়িত। সে অত প্রচুর ছিল বলিয়া শ্যামা বুঝি তাকে কেমন আদর করিত না। বকুল, ও বকুল, কোথায় গেলি? কোথায় গেলি তুই বকুল? একদিন রাত্রে কে যেন পথের দিকের জানালায় টোকা দিতে লাগিল। শ্যামা জানালার খড়খড়ি ফাঁক করিয়া বলিল, কে? মৃদু স্বরে উত্তর আসিল, আমি শ্যামা, আমি। দরজা খোল। জানালা খুলিয়া দেখিল শ্যামা। শীতল একা নয়, সঙ্গে বকুল আছে। দরজা খুলিয়া ওদের সে ভিতরে আনিল। বকুলকে আনিল কোলে করিয়া। বকুলের গায়ে একটা আলোয়ান জড়ানো। এই শীতে কি আলোয়ানে কিছু হয়? শ্যামার কোলে বকুল থরথর করিয়া কাঁপিতে লাগিল। আমার মনে হইল মেয়ে যেন তাহার হালকা হইয়া গিয়াছে। ঘরতে আসিয়া আলোতে বকুলের মুখ দেখিয়া শ্যামা শিহরিয়া উঠিল। ঠোঁট ফাটিয়া মরা চামড়া উঠাইয়া কি হইয়া গিয়াছে বকুলের মুখ। শ্যামা কথা কহিল না। লেপ কাঁথা যা হাতের কাছে পাইল তাই দিয়া জড়াইয়া মেয়েকে কোলে করিয়া বসে। গায়ের গরম একটু গরম পাইবে। বকুল তো এমন হইয়াছে, শীতল মাথায় মুখে কমফর্টার জড়াইয়া আসিয়াছিল, সেটা খুলিয়া ফেলিতে শ্যামা দেখিল তার চেহারা তেমনই আছে। পুলিশের তাড়ায় পথে বিপথে ঘুরাইয়া বেড়াইয়াছে বলিয়া মনে হয় না। গায়ে তাহার দামি নতুন গরম কোট, চাদরটাও নতুন। না, শীতলের কিছু হয় নাই। মেয়েটার অদৃষ্টে দুঃখ ছিল, সেই শুধু আদমরা হইয়া ফিরিয়া আসিয়াছে। ওর জ্বর হয়েছিল, শীতল বলিল। জ্বর? তাই বটে। অসুখ না হইলে মেয়ে কেন এত রোগা হইয়া যাইবে? শ্যামা শীতলের মুখের দিকে চাহিতে চোখ দিয়া তাহার জল গড়াইয়া পড়িল।
ধরা গলায় বলিল, জন্মে থেকে ওর একদিনের জন্য গা গরম হয়নি। শীতল কি তাহা জানে না? এ তাহাকে অনর্থক লজ্জা দেয়। শ্যামা এবার তাহার প্রতিকারহীন অপকীর্তির কথা তুলুক। তাহা হইলেই গৃহে প্রত্যাবর্তন তাহার সফল হয়। পরস্পরের দিকে চাহিয়া তাহারা যেন শত্রুতার পরিমাপ করিতে লাগিল। শ্যামার কি করিয়াছে শীতল? প্রেসের টাকা যদি সে চুরি করিয়া থাকে, সেজন্য জেলে যাইবে সে। সে স্বাধীন মানুষ নয়। শ্যামার তো সে কোনো ক্ষতি করে নাই, বরং 22 বছর মাসে মাসে ওকে সে টাকা আনিয়া দিয়াছে। এবার যদি সে ছুটি নেয়, কি বলিবার আছে শ্যামার? এমন সব কথা ভাবিতে গিয়া শীতলের বুঝি চোখ পড়িল ঘুমন্ত ছেলে দুটির দিকে, মণি আর ছোট খোকা, যার নাম মুনীন্দ্র। বকুলের গায়ে জড়ানোর জন্য ওদের গা হইতে লেপটা শ্যামা ছিঁড়াইয়া লইয়াছে। ওদের দেখিয়া শুধু নয়, কবে শীতল ভুলিতে পারিয়াছিল তার চেয়ে পরাধীন কেহ নাই। সৃষ্টিতত্ত্বের সে গোলাম, জেলে যাওয়ার মরিয়া যাওয়ার অধিকার তাহার নাই। সে পাগল বলিয়াই না এই কথা ভুলিয়া গিয়াছিল। জানলা বন্ধ ঘরে শীতলের স্তব্ধ রাত্রি, এই ঘরের দায়ে পড়া স্নেহ মমতার সঙ্গে সুখ শান্তির বিরাট সমন্বয়টা দিনে আসিলে বোঝা যাইত না। এই ঘরে এমনই শীতের রাত্রে লেপ মুড়ি দিয়া সে কতকাল ঘুমাইয়াছে। তুচ্ছ তুলার তোষকে তুচ্ছ দৈনন্দিন ঘুম আজ কত দুর্লভ। ধীরে ধীরে তাহারা কথা বলিতে লাগিল। দুজনের মাঝে যেন দুস্তর ব্যবধান। একজন কথা বলিলে অতটা দূরত্ব অতিক্রম করিয়া আরেকজনের কাছে পৌঁছাইতে যেন সময় লাগে। শ্যামা বলিল, টাকা কি সব খরচ করে ফেলেছ? শীতল বলিল, না, 200-400 বোধ হয় গেছে মঠে। শ্যামা বলিল, তাহলে কালকেই তুমি যাও, কমলবাবুর হাতে পায়ে ধরে পড়ো কি। টাকা ফিরে পেলে তিনি বোধ হয় আর গোলমাল করবেন না। শীতল বলিল, যদি করেন গোলমাল, তাহলে টাকাও যাবে, জেলও খাটব। তার চেয়ে আমার পালানোই ভালো। তোমায় যে টাকা দিয়ে গেছি তাতেই এখন চলবে। আমি পশ্চিমে চলে যাই, এখানে দোকান টোকান দিয়ে যা করে হোক রোজগারের একটা পথ করে নিতে পারবো। মাঝে মাঝে দেশে এসে এমনি রাত দুপুরে তোমার সঙ্গে দেখা করে টাকা পয়সা দিয়ে যাব। তারপর 2-4 বছর কেটে গেলে বাড়িটা বিক্রি করে তোমরা এদিক ওদিক কিছুদিন ঘুরে ফিরে আমি যেখানে থাকবো সেখানে চলে যাবে। 1000 টাকার মতো মামলা কে আর কতদিন মনে করে রাখবে? কমলবাবু ভুলে যাবে, পুলিশেও খোঁজ টোজ নেবে না। শ্যামা বলিল, বাড়ি বিক্রি করবো কি করে? বাড়ি তো তোমার নামে। এতক্ষণে শীতল একটু হাসিল, বলিল, সে আমি তোমায় কবে দান করে দিয়েছি? ক্ষতি হবার সময় আমার একবার অসুখ হয়েছিল না, সেইবার। আমার বাড়ি হলে কমলবাবু এতক্ষণ বাড়ি বিক্রি করে টাকা আদায় করে নিত। শ্যামার মনে হয় শীতলকে সে চিনতে পারে নাই। মাথায় একটু ছিট আছে, ঝোঁকের মাথায় হঠাৎ যা তা করিয়া বসে, কিন্তু বুকখানা স্নেহ মমতায় ভরপুর। 2 ঘণ্টা পর সাব ইন্সপেক্টর রজনীধর আসিলেন। ভারী অমায়িক লোক। হাসিয়া বলিলেন, না মশাই না, দেশে দেশে আপনাকে আমরা খুঁজে বেড়াইনি। যত বোকা ভাবেন আমাদের, অত বোকা আমরা নই। বিএ এমএটা আমরা তো পাশ করি। আপনার বাড়িতে শুধু একটু নজর রেখেছিলাম। আমি নই, আমি মশাই থানায় ঘুমোচ্ছিলাম, অন্য লোক। আপনি একদিন আসবেন তা জানতাম। সবাই আসে। স্ত্রী পরিবারের মায়া, বড় মায়া মশাই। টাকাগুলো আছে নাকি পকেটে? দেখে একবার হাতরে। না থাকে তো নেই। টাকার চেয়ে আপনাকে আমাদের দরকার বেশি। আপনাকে পাওয়া আর 200টি টাকা পাওয়া সমান কিনা জানেন না বুঝি? আপনার জন্য কমলবাবু যে 200 টাকা পুরস্কার জমা দিয়েছেন। নইলে এই শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠে এসেও আপনার সঙ্গে এমন মিষ্টি মিষ্টি কথা কই। শ্যামার কান্না, ছেলে মেয়ের কান্না, সর্বসমেত 5টি প্রাণীর কান্নার মধ্যে
শীতলকে লইয়া সাব ইন্সপেক্টর চলিয়া গেল। মামা বলিল, কাঁদিস নে শ্যামা, কাল জামিনে খালাস করে আনবো। তারপর চুপি চুপি বলিল, কি মুখ্য দেখলি, টাকাগুলো পকেটে করে নিয়ে এসেছে, নিজেও গেলি, টাকাও গেল গেল তো। শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী। বন্ধুরা, আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখন কি থাকবে? আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তারপর এই পৃথিবীতে সবকিছু কি থেমে যাবে? না, সবকিছু হয়তো থেমে যাবে না। আপনার আপনজনেরা আপনার জন্য দুঃখ করবে। আপনি চলে যাওয়ার দিনটাকে প্রতি বছর হয়তো তারা স্মরণ করবে। আপনার সন্তান, আপনার পরিবার, তারা হয়তো আপনার চলে যাওয়াটাকে বিষণ্ণ মনে ঘরের এক কোণে চোখের পান্তি নীরবে স্মরণ করবে। আর যদি এমন হয় আপনি চলে গেলেন, আপনার পিতামাতা এই পৃথিবীতে রয়ে গেল, তাহলে আপনার জন্য আপনার পিতামাতার যে মনোকষ্ট, যে হাহাকার, সেটি আপনি যদি একটু আত্মগোপনে থেকে দেখার চেষ্টা করেন, বুঝতে পারবেন। তাই নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের সন্তানকে ভালোবাসুন, এবং আপনি যার সন্তান বা যাদের সন্তান তাদেরকেও ভালোবাসুন। ভালোবাসা নিম্নগামী কথাটি বেশ জটিল, তাই না? না, ভালোবাসা শুধুই নিম্নগামী হলে চলবে না, ভালোবাসা ঊর্ধ্বগামীও হতে হয়। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার সন্তান তার সন্তানকে ভালোবাসবে। ভালোবাসাটা এভাবে নিম্নমুখী হলে এই যে মায়ার বন্ধন, এই যে হারিয়ে যে আবার ফিরে আসার যে আনন্দ, এরকম অনেক কত শত সূক্ষ্ম সূক্ষ্ম আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসুন, আদর করুন, আরো আদর করুন, আপনার সন্তানের মতো করে আদর করুন, আগলে রাখুন যেভাবে আপনার পিতামাতা আপনাকে আগলে রেখেছিল শৈশবে। দেখবেন যতদিন পিতামাতা থাকবে, মাথার উপরে একটা বটবৃক্ষ আপনাকে আগলে রাখবে, এবং সেই বটবৃক্ষের সেই আস্বাদন ভেদ করে পৃথিবীর কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। যাদের পিতামাতা নেই তারাই শুধু জানে পিতামাতার অভাব। তাই পিতামাতার প্রতি শ্রদ্ধা করুন, পরিবারের সকল মানুষকে নিয়ে একসাথে বাঁচুন, আনন্দে বাঁচুন, আর সঙ্গী থাকুন শেফালি গল্পপুরী। আবার দেখা হবে। এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।